টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনান। আজ আমরা কথা বলবো ঢাকার দুই সিটি কর্পোরেশনকে এক করা নিয়ে। ১৩ বছর আগে উত্তর ও দক্ষিণ এই দুই সিটিতে বিভক্ত হয়েছিল ঢাকা সিটি কর্পোরেশন। এখন এই বিভাজন তুলে দেওয়ার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। তারা সমগ্র ঢাকা মহানগর এলাকার জন্য একক ঢাকা সিটি কর্পোরেশন করার পরামর্শ দিয়েছে। কাজের পরিধি, কাঠামো ও নির্বাচনের ধরনেও বড় রকমের পরিবর্তন করতে বলেছে কমিশন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে সিটি কর্পোরেশনটিকে আসলে ১৩ বছর আগে বিভক্ত করা হয়েছিল, আপনারা সেটিকে আবার একীভূত করার প্রস্তাব করেছেন। সেটা আসলে কিভাবে এবং এর ফলে আসলে নাগরিক সেবা এবং নাগরিকদের যে সুবিধা সেটা কতটা বৃদ্ধি পাবে বলে আপনি মনে করেন? আসলে যেভাবে আমরা সুপারিশ করেছি, মানে এই দুটো সিটি কর্পোরেশনকে এক করার জন্য, এটা কিন্তু আসলে আরো ডিসেন্ট্রালাইজেশনকে বা বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করবে। এই দুটো সিটি কর্পোরেশনকে একত্র করে এটাকে আসলে একটা আমব্রেলা সিটি কর্পোরেশন করার আসলে আমাদের চিন্তা আছে। মূলত এটা হবে দ্বিস্তর বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, এবং আমরা আসলে এই মহানগর যেগুলো রয়েছে বাংলাদেশে, সেখানে তো অনেক সিটি কর্পোরেশন রয়েছে, তো সব জায়গার জন্য আমরা আস্তে আস্তে এটাকে নিয়ে যাব। মূল যে ধারণা সেটি হলো যে এইখানে আমরা আসলে সুপারিশ দিয়েছি 20টি সিটি কাউন্সিলের। লন্ডনে কিন্তু একই রকমের ব্যবস্থা রয়েছে, সেখানে 32টা বড় কাউন্সিল আছে। তো আমরা এখানে 20টির মতো করছি, তার কারণ এত মানুষের সংখ্যা বেড়ে গেছে এই মুহূর্তে ঢাকা শহরে। এবং যদি আমরা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর 2022 সালের যে জনশুমারির জনসংখ্যা দেখি, তাহলে দেখা যাবে যে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে কিন্তু 1 কোটির বেশি জনসংখ্যা। এবং আসলে এইখানে এই এত জনসংখ্যাকে কিন্তু আসলে দুটো সিটি কর্পোরেশন দিয়ে সেবা প্রদান করা সম্ভব নয়, বরং এটাকে আমরা পরামর্শ দিয়েছি যাতে 20টি ভাগে ভাগ করা হয়। এবং এই 20টিতে এই ছোট ছোট আসলে এই সিটি কাউন্সিল গুলো থাকবে, এবং এরাই সরাসরি মানুষকে সেবা প্রদান করবে, এবং তাদের সেবা যেন ঠিক মতো দিতে পারে তারা সবাই, এবং জনগণ যাতে সন্তুষ্ট হয় এবং জনগণের প্রয়োজন অনুযায়ী যেন তাৎক্ষণিকভাবে সেবাগুলো প্রদান করা সম্ভব হয়। তো সেটার জন্য আসলে সিটি কাউন্সিল গুলো কাজ করবে, এবং তাদের যে একটা সুপারভাইজরি একটা রোল হিসেবে থাকবে হচ্ছে আমাদের এই যে বড় যে সিটি কর্পোরেশন। তো সুতরাং এখানে একত্রিত হলেও মূল যে কাজটি সেটি করবে কিন্তু এই সিটি কাউন্সিল গুলো। আর তাদের যে তত্ত্বাবধান এবং বড় ধরনের যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া, বিশেষ করে পরিকল্পনা করা, তারপরে এই পুরো নগরের পরিবহন রয়েছে, বড় যে জলাশয়গুলো আছে বা এই ধরনের বড় বড় যে সমস্ত প্রকল্পগুলো আছে, তো সেগুলোর কাজগুলো করবে মূলত এই সিটি কর্পোরেশন। তার মানে হলো যে প্রতিদিনের যে সেবা, সেই সেবাটা কিন্তু এখন আর এই সিটি কর্পোরেশনের থাকছে না, বরং সেই কাজগুলো যদি সিটি কাউন্সিল গুলো করে, তাহলে সেক্ষেত্রে জনগণের সেবা পাওয়ার যে জায়গা সেটি কিন্তু আরো বাড়বে। তার মানে যে এখানে সেবার যে মান, সেই গুণগত মানটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সমস্ত সিটি কাউন্সিল গুলোতে যে সমস্ত প্রতিনিধিরা থাকবেন, তার মধ্যে মেয়র থাকবেন এবং কাউন্সিলররা থাকবেন, তারা কিন্তু আরো বেশি করে জনগণের গোড়ায় পৌঁছে যেতে পারবেন। এই মুহূর্তে যে ব্যবস্থাটা রয়েছে সে কিন্তু অনেকটাই কেন্দ্রীভূত, এবং এখানে কিন্তু জনগণ ঠিক যে সেবাগুলো তাদের প্রত্যাশা অনুযায়ী বা সন্তুষ্ট অনুযায়ী তারা কিন্তু পাচ্ছেন না। তো সুতরাং আমরা মনে করি যে এইভাবে যদি বিকেন্দ্রীকরণ করা হয়, তাহলে সেক্ষেত্রে জনগণের সন্তুষ্টি বাড়বে এবং সব মিলিয়ে যে সেবার গুণগত মান সেটিও বাড়বে। এবং তার উপরে যে একটা সুপারভিশন বা তত্ত্বাবধানের যে জায়গাটা, সেটা যদি বড় যে সিটি কর্পোরেশন, যে ঢাকার উত্তর এবং দক্ষিণ, একে যদি জয়েন্টলি এটাকে দেওয়া যায় সে দায়িত্ব, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে সেবার গুণগত মানও যেমন বাড়বে, তেমন করে কিন্তু এক ধরনের যে চেক অ্যান্ড ব্যালেন্স সেটিও বেড়ে যাবে। মানে আপনারা বলছেন যেটি যে আসলে এখন যেটি রয়েছে, দুটি সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত এবং সেখানে আসলে দুজন মেয়র আছে। আপনারা বলছেন যে 20টি সিটি কাউন্সিল করবেন। এই 20টি সিটি কাউন্সিল প্রতিনিধিরা কিভাবে সেখানে নির্বাচিত হবেন এবং তাদের অধীনে আবার কতগুলো ওয়ার্ড, কারণ এখন তো সব ওয়ার্ড ভিত্তিক, সেক্ষেত্রে সিটি কাউন্সিলের অধীনে কতগুলো করে ওয়ার্ড থাকবে? হ্যাঁ, না সেক্ষেত্রে আমরা আসলে একটা টেকনিক্যাল কমিটির কথা চিন্তা করব, যে তারা হয়তো আরো ফার্দার স্টাডি করবেন, করে আসলে বলবেন যে কতগুলো আসলে এখানে ওয়ার্ড করা যায়। তবে আমাদের মূল ধারণা হচ্ছে কি, যে পৌরসভাগুলো যেভাবে কাজ করে, আমাদের এই 20টি যে সিটি কাউন্সিল সেইভাবে আসলে কাজ করবে, এবং সেখানে ওই ওয়ার্ড কাউন্সিলররা থাকবেন, সেখানে আলাদা আলাদা ওয়ার্ড থাকবে। এখন তো জনসংখ্যা অনেক বেড়ে গেছে, আমরা
বেশ কিছু বছর আগে যখন আসলে 2 ভাগে ভাগ করেছিলাম, সেই তুলনায় কিন্তু মানুষও যেমন বেড়ে গেছে, তেমনি কিন্তু এই পুরো মহানগরের আওতাও বেড়ে গেছে এবং নতুন নতুন স্থাপনা হয়েছে। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে আসলে এই মুহূর্তে যে দুটো সিটি কর্পোরেশনের পক্ষে এত কিছু কিন্তু ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। তাই মনে করি যে, বা আমরা আমাদের কমিশন থেকে মনে করেছি আমরা, যে আসলে এটাকে আরো ডিসেন্ট্রালাইজ করতে হবে এবং এটার জন্য যেটা করতে হবে যে ওই আমরা যদি একটা টেকনিক্যাল কমিটি করে, মানে সরকার যদি এটা করে, তাহলে সেই ক্ষেত্রে তখন এই কতগুলো আসলে ওয়ার্ড হবে তো সেটা ঠিক করা যাবে। আমরা ধারণা করছি যে আসলে এইখানে জনসংখ্যার অনুপাতে ওয়ার্ড হবে। কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে কোনো ওয়ার্ডে হয়তো 1 লাখের বেশি মানুষ আছে, আবার কোনো ওয়ার্ডে হয়তো 20,000 মানুষ আছে। তো এইভাবে কিন্তু আসলে হয় না। তখন কিন্তু আবার ওই ওয়ার্ডের যে কাউন্সিলর তার পক্ষে আসলে ওই এতগুলো মানুষকে ম্যানেজ করা সম্ভব হয় না। পুরো ঢাকাতে এরকম আছে, আমরা হিসাব করে দেখেছি। তো এখন যাতে করে মানে আমরা একটা মোটামুটি ভাবে সমান সংখ্যক জনগোষ্ঠীকে নিয়ে এক একটা করে ওয়ার্ড ঠিক করতে পারি এবং ওয়ার্ডের যে জনসংখ্যা বা যে 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 সমস্ত বাড়িঘর রয়েছে, তো সেগুলোর একটা হিসাব নিকাশ করে যাতে এটাকে সুন্দরভাবে সেবা প্রদান করা সম্ভব হয়। তো সেটার জন্য আমরা একটা মোটামুটি সীমিত সংখ্যক মানুষ নিয়ে আমরা একটা ওয়ার্ডের কথা চিন্তা করবো। মানে তো আপনার সেটার জন্য সিটি কাউন্সিল গুলোর আমি যদি একটু জানতে চাই, সিটি কাউন্সিল গুলো মানে কিভাবে নির্বাচিত হবে? মানে সেখানে আসলে কি সরাসরি ভোটের মাধ্যমে সেখানকার কাউন্সিলররা নির্বাচিত হবেন, নাকি সিলেকশনের মাধ্যমে? আমি এই বিষয়টা যদি একটু জানতে চাই। হ্যাঁ, হ্যাঁ। না, সেখানে আসলে আমরা ওই সিটি কাউন্সিলগুলোতে সরাসরি নির্বাচনের সুপারিশ করেছি। মানে এই মুহূর্তে পৌরসভাগুলোতে যেরকম করে হয় নির্বাচন, ওরকম করেই নির্বাচনটা হবে এবং সেখানে যেটা হবে যে আমাদের একটা পার্থক্যটা হচ্ছে কি যে ওই সিটি কাউন্সিলগুলোতে আসলে কাউন্সিলররা নির্বাচিত হবেন প্রথমে এবং কাউন্সিলররা নির্বাচিত হবেন সরাসরি জনগণের ভোটের ভিত্তিতে এবং তখন এর পরবর্তী সময়ে এই কাউন্সিলররা নিজেরা মিলে একটা ভোটের ব্যবস্থা করবেন এবং সেটার মাধ্যমে মেয়র নির্বাচিত করবেন। এরপরে যখন এই যে বৃহত্তর যে ঢাকা সিটি কর্পোরেশন হবে, তো সেটার মধ্যে আসলে এই যে যারা কাউন্সিলররা রয়েছেন তারা ভোট দিবেন এবং এই যে বড় যে সিটি কাউন্সিল, এই সিটি কাউন্সিলের বেসিসে যে একেবারে আমরা যে সিটি কর্পোরেশনের কথা চিন্তা করছি, তো এই একক সিটি কর্পোরেশনে তখন এই যে যারা কাউন্সিলর নির্বাচিত হলেন বিভিন্ন রকমের সিটি কাউন্সিলে, তো তারা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন। আপনি বলছেন যেটা যে আসলে সরাসরি জনগণের ভোটে সিটি কাউন্সিলর নির্বাচিত হবে, সিটি কাউন্সিলরদের ভোটে আবার মেয়র নির্বাচিত হবে। তো হ্যাঁ। সেক্ষেত্রে আমি যদি একটু আপনার কাছে কাজের পরিধিটা জানতে চাই যে সিটি কাউন্সিলের কাজ কি হবে আর মেয়রের কাজ কি হবে? সিটি কাউন্সিলের যে কাজগুলো সেটি হচ্ছে যে ওই আমাদের এই মুহূর্তে পৌরসভাগুলো যেরকম করে কাজ করে ওরকম করে কাজ করবে এবং তারা একবার জনগণের দোরগোড়ায় সেবাগুলো দিবেন এবং প্রত্যেকটা সেবা দেওয়ার জন্য তারা আসলে ওইখানকার যে জনগণ তাদের কাছে যেমন জবাবদিহি করবেন, একই সঙ্গে পুরো কাউন্সিলের মধ্যে যারা আসলে কাউন্সিলর রয়েছেন তারাও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করবেন, যার ফলে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের একটা সুযোগ রয়েছে এবং কোনো মেয়র যদি এই ভোটে মানে এই যে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন তার মানে হলো যে অনাস্থার সুযোগ থাকবে এবং তখন কি যে এই মুহূর্তে যে আদালতের একটা জায়গা রয়েছে বা হয়তো মিনিস্ট্রি তারা নিজেরাও মানে মন্ত্রণালয় সরাসরি সিদ্ধান্ত হয়তো দেয়, তো সেই জায়গাগুলো হয়তো থাকবে না। তখন কি হবে যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো মেয়র যদি সেখানে কোন তার প্রতি যে অনাস্থা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে কিন্তু এই পুরো কাউন্সিলে অপারেশন করতে পারবে, আবার নতুন করে তারা নির্বাচন করবে অন্য কোনো মেয়রকে। তো যার ফলে পুরো একটা চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আসলে যে সমস্ত পৌরসভা রয়েছে বা এই যে সিটি কর্পোরেশন রয়েছে সেখানে কিন্তু এই ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো সুযোগ নেই বা ওইখানে সেভাবে প্রকৃত অর্থে গণতন্ত্রের চর্চা করা হয় না। তো আমরা পুরো একটা গণতান্ত্রিক মডেল তৈরি করার চেষ্টা করছি যে যাতে করে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স হয়। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে পুরো যে সিটি কর্পোরেশন থাকবে ওইখানে কিন্তু আমরা একই সঙ্গে এই যে যারা নির্বাচিত হলেন কাউন্সিলর হিসেবে বা মেয়র হিসেবে, তো তারাও ভোটে দাঁড়ানোর সুযোগ পাবেন এবং একই সঙ্গে বাইরের যদি কোনো প্রার্থী হন তাহলেও তারা এখানে নির্বাচন করার সুযোগ পাবেন। কিন্তু ভোট দেবেন কিন্তু এখানে এই নির্বাচিত কাউন্সিলররা এবং এখানে অন্যান্য আরো কর্মকর্তারা থাকবেন, যেমন ডিসি বা অন্যান্য যে সমস্ত বিভাগ রয়েছে সেই বিভাগের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা মেম্বার থাকবেন, কিন্তু তাদের কোনো ভোট দেওয়ার অধিকার থাকবে না। তো শুধুমাত্র যারা নির্বাচিত কাউন্সিলর তারা ভোট দিয়ে এই ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করবেন। তো সুতরাং এখানে একটা বড় যে সিটি কর্পোরেশন হচ্ছে, তো সেখানে তাদের মূল রোলটা হবে সুপারভাইজারি এবং তাদের সঙ্গে আবার চেক অ্যান্ড ব্যালেন্স হবে হচ্ছে এই সিটি কাউন্সিলরগুলোর। সুতরাং পুরো পদ্ধতিটা আসলে গণতান্ত্রিক এবং আমরা এখানে আসলে পুরো প্রতিষ্ঠানটাকে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রস্তাব করছি এবং আগে যেটা ছিল যে মেয়রদের কিন্তু একক কর্তৃত্ব ছিল বা এখনো সেটা যদি সেভাবে আবার নতুন করে না করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই এই পুরো কর্তৃত্বটা থেকে যাচ্ছে আর কি। কর্তৃত্ব থেকে যাচ্ছে এবং এটা কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তো এখানে অনেকেই অভিযোগ করেন আসলে এই যে যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন যেমন মেম্বার এবং কাউন্সিলররা তারা বলেন যে আসলে এই মেয়রের বা চেয়ারম্যান যে একক কর্তৃত্ব থাকে এবং এটার কারণে আসলে কাউন্সিলগুলা বা এই পরিষদগুলো ঠিক মতো কাজ করতে পারে না। তো আমরা আসলে এই পদ্ধতি থেকে বের হয়ে গিয়ে এটা জনবান্ধব
এবং সেবা নির্ভর গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠানের রূপরেখা তৈরি করেছি আমাদের কমিশনের সুপারিশ। আমি আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ধরেন এখন তো আসলে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেমন ধরেন ওয়াসা, তারপরে আপনার বিদ্যুৎ বিভাগ, তারপরে আরো কিছু সেবা দানকারী পরিষেবা দানকারী যে প্রতিষ্ঠান, তো সেগুলোর সাথে তো আগে দেখা যেত যে মানে বর্তমান সময়ে যে পদ্ধতি রয়েছে তাতে মেয়রই আসলে তাদের সাথে যে কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে যোগাযোগ করেন। সিটি কাউন্সিল চালু হওয়ার পর সিটি কাউন্সিলররা কি সে ক্ষমতাটা থাকবে তাদের এই পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি যোগাযোগে, নাকি মেয়রই সেখানে মানে মূল কাজটি করবেন? এখন এই যে যখন এই আমরা দ্বিস্তর বিশিষ্ট যে সিটি কর্পোরেশন প্রস্তাব করি সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে এখন সিটি কাউন্সিলগুলোর এখানে আসলে আর কোনো কাজ থাকবে না। এখন মূল যে আমাদের যে সিটি কর্পোরেশনটা থাকবে ঢাকার একটিমাত্র সিটি কর্পোরেশন, তো সেই সিটি কর্পোরেশনই আসলে এই যে বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন এই ডেসা থেকে শুরু করে ওয়াসা এবং একই সঙ্গে বিদ্যুৎ থেকে শুরু করে গ্যাস অন্যান্য অনেক রকমের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে এবং পরিবহন কর্তৃপক্ষ আছে। তো সবার সঙ্গে যে কোঅর্ডিনেশন এবং তাদের যে জবাবদিহিতার যে জায়গাটা সেইটার নিশ্চিত করবে এখন এই যে সিটি কর্পোরেশন। আর এই যে লোকালি যে সমস্ত কাউন্সিলগুলো আছে সেই কাউন্সিলগুলো এই ডে টু যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে যে অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের যে নিবন্ধন, তারপরে যে কোনো ধরনের সেবাগুলো আসলে জনগণ চায় তো সেই সেবাগুলো প্রদান করবে, কিন্তু ওভারঅল যে কোঅর্ডিনেশন কাজগুলো বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ, সেই কাজগুলো এবং তাদের জবাবদিহিতা, তাদের সেবার মান বাড়ানো, এই কাজগুলো করবে মূলত সিটি কর্পোরেশন এবং এই কাজগুলো আসলে কাউন্সিল করবে না। মেয়র করবেন আসলে। হ্যাঁ, হ্যাঁ। আমরা এখন বর্তমানে যেটা দেখি, ধরেন আমি যদি একটি উদাহরণ দেই, এই যে মগবাজার মৌচাক ফ্লাইওভার, যার অর্ধেক পড়েছে উত্তর সিটি কর্পোরেশনে আর অর্ধেক পড়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনে। সেক্ষেত্রে এটির ল্যাম্প পোস্ট বা অন্যান্য মানে ফ্লাইওভারে কোথাও যদি কোনো মানে রক্ষণাবেক্ষণের কাজের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা দেখি দুই সিটি কর্পোরেশনের মধ্যে একটা রশি টানাটানির বিষয়। যখন আপনারা ঢাকা শহরকে 20টি সিটি কাউন্সিলে ভাগ করবেন, তখন এরকম সীমানা এলাকায় দুই সিটি কাউন্সিলের সীমানা এলাকায় যদি কোনো উন্নয়ন কাজ বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, সেটা নিয়েও কি একই ধরনের রশি টানাটানি হবে, না তাদেরকে একবার নির্দিষ্ট করে সীমানা রেখাটা কি একবারে সুনির্দিষ্ট করে দেওয়া হবে কিনা? না, এখানে আমরা এই সমস্ত সমস্যার সমাধানের জন্যই কিন্তু আসলে একটা সিটি কর্পোরেশনের কথা ভাবছি এবং সেভাবে বলেছি। এই ধরনের যে সমস্ত রক্ষণাবেক্ষণের কাজগুলো বা বড় যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, ফ্লাইওভার হতে পারে, সেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হতে পারে বা অন্য কোনো ধরনের যে প্রকল্প বা নদী হতে পারে, খালের ব্যবস্থাপনা হতে পারে, সেটা কিন্তু বিভিন্ন রকমের কাউন্সিলের মধ্যে পড়বে। সুতরাং এইটার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করবে মূলত একক সিটি কর্পোরেশন। এটা কাউন্সিলগুলো এই কাজ করবে না। কাউন্সিলগুলো হচ্ছে মোর অফ যে ডেইলি যে সমস্ত সার্ভিসগুলো আছে সেগুলো প্রদান করবে। তো আর এই যে ধরনের রক্ষণাবেক্ষণের যে বিষয়গুলো আছে বা অন্য কোনো ধরনের যেমন বিদ্যুৎ, গ্যাস, এই কাজগুলো করবে মূলত সিটি কর্পোরেশন। তো সুতরাং এখানে আসলে অন্য কোনো সমস্যা থাকবে না। যদিও যদি এরকম করে এরিয়া ডিমার্কেশন থাকে বা বাউন্ডারি থাকে, তো ওই বাউন্ডারির মধ্যে যে সমস্ত সেবাগুলো আছে শুধুমাত্র সেই সেবাই প্রদান করবে ওই সিটি কাউন্সিলগুলো। এবং এর মধ্যে আবার বেশ কয়েকটা যে কাউন্সিল আছে সেটার মধ্যে যে সমস্ত প্রকল্পগুলো থাকবে তার উন্নয়ন, রক্ষণাবেক্ষণ সমস্ত কিছুর দায়িত্ব থাকবে মূলত সিটি কর্পোরেশনের। সেক্ষেত্রে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অধিকার আসলে অনেকটাই সিটি কর্পোরেশন বা মেয়রের আওতাধীন থাকবে, আপনি যেটা বলতে চাচ্ছেন। আসলে এখানে ঠিক মেয়র নয়, বরং তখন কিন্তু এই যে কাউন্সিল, সমস্ত কাউন্সিলর মিলে কিন্তু একটা বিশাল পরিষদ হবে এবং তখন মেয়র কিন্তু এই সমস্ত কাউন্সিলের কাছে জবাবদিহি প্রদান করবেন। কারণ হচ্ছে কি যে কোনো ধরনের যে প্রকল্প তো সেগুলা কয়েকটা যদি কাউন্সিলের মধ্যে পড়ে, তার মানে হলো যে সবারই তো কিন্তু তখন একটা সমস্যা হবে যদি সেখানে কোনো ধরনের সমস্যা দেখা দেয়। সুতরাং ওই যে কাউন্সিলর যারা রয়েছেন তারা কিন্তু তখন মেয়রদেরকে চাপ দিতে পারবেন যে যাতে করে ওই তার এলাকায় যে সমস্ত সমস্যা হচ্ছে বড় প্রকল্পের কারণে বা যদি কোনো উন্নয়ন প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তখন এই মেয়র কিন্তু ওই কাউন্সিলের মধ্যেই বা তাদের কাছে যেহেতু জবাবদিহি করবেন, তো সুতরাং তার একটা বড় রকমের দায়িত্ব থাকবে যে এই যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে যেগুলো বড় বড় প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে তাদের উপরে আবার এক ধরনের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা বা তাদেরকে বাধ্য করা যাতে ওই সেবাগুলো বা উন্নয়ন প্রকল্প বা যে কোনো ধরনের যে মেইনটেনেন্স তো সেগুলো যাতে করা সম্ভব হয়। তো সুতরাং এখানে একটা বড় রকমের চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা হচ্ছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যাতে বিশেষ করে যারা সেবা প্রদান করছে এই যে যেমন পানি থেকে শুরু করে বড় বড় যে ব্যবস্থাপনা বা একই সঙ্গে যে বিদ্যুৎ, গ্যাস, এগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই তখন এই পুরো জবাবদিহির আয়তায় নিয়ে আসা যাবে। এখন যেটা হচ্ছে যে তারা কিন্তু একবার দক্ষিণে যাচ্ছে একবার উত্তরে যাচ্ছে, যেভাবে পারছে বুঝিয়ে দিচ্ছে।
আপনি যেটা বলছেন যে আসলে এ ধরনের 20টি সিটি কাউন্সিলে যদি ভাগ করা হয় এবং তাদের উপরে যদি কেন্দ্রীয় একজন সিটি কর্পোরেশনের মেয়র থাকেন, তাহলে নগরবাসীর সেবার পরিধি এবং সেবার যে গুণগত মান সেটি বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আপনারা কি বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশন গুলোতেও কি এই একই ব্যবস্থা চালু পর্যায়ক্রমে করার প্রস্তাব করেছেন? প্রথমে তো ঢাকাটা এটা আমরা করব এবং আমাদের এটা পরিকল্পনা রয়েছে, যদি সরকার আগ্রহী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা করে দেখব যে কেমন হয়। এবং যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে উদাহরণ রয়েছে, এমনকি নগর রাষ্ট্র সিঙ্গাপুরেও কিন্তু এর উদাহরণ রয়েছে যে দ্বিস্তর বিশিষ্ট, সেখানে কিন্তু সিটি গভর্নমেন্টের ব্যবস্থা আছে। তো এখন ঢাকাতে যদি আমরা এটা সফলভাবে করতে পারি তাহলে সেক্ষেত্রে পরবর্তী সময়ে আমরা চট্টগ্রামে বা খুলনা, রাজশাহী এগুলো তো আস্তে আস্তে এটা সম্প্রসারণের কথা চিন্তা করব। তবে অবশ্যই এই ঢাকা সিটি কর্পোরেশনের যেরকম একটা অব্যবস্থাপনা রয়েছে এবং এখানে এই যে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর এগুলো করতে গিয়ে দেখা যায় যে জনগণের আসলে ভোগান্তি বাড়ে। আমরা মনে করি যে আসলে এটা থেকে বের হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো যে এই দ্বিস্তর বিশিষ্ট সিটি কর্পোরেশনের কথা চিন্তা করা। আসলে শেষ পর্যন্ত তো আসলে এগুলো বাস্তবায়ন করবে পরবর্তী নির্বাচিত সরকার। তো এখন আসলে ঐকমত্য কমিশনে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। আপনাদের সাথে কি রাজনৈতিক দলগুলোর আপনাদের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বা তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? না, আমরা তো প্রতিবেদনটা উপস্থাপন করেছি এবং বিভিন্ন সময় আমরা তাদের সঙ্গে কথা বলেছি, আমাদের যে মিটিং গুলো হয়েছে সেগুলোতে। তো এখন তাদের কাছে ইতিবাচক সাড়া রয়েছে, কিন্তু অনেক সময় যেটা হয় যে আমাদের যেহেতু ঐক্যমত্য কমিশনের কাছে আমরা আমাদের প্রস্তাবগুলো উপস্থাপন করব এবং তারা আবার এই যে সমস্ত রাজনৈতিক দল সেই সমস্ত নেতৃবৃন্দের সাথেও আলাপ আলোচনা করবেন। তো সুতরাং এটা একটা আলাপ আলোচনার মাধ্যমে যদি একটা ভালো দিকে যায় এবং তারা যদি আহ, এখানে আগ্রহী হয় তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই দেশের জন্য ভালো। কিন্তু আমরা চেষ্টা করব যাতে করে তারা এটা ইতিবাচকভাবে সাড়া দেন এবং এটার প্রসঙ্গে যথাযথ আইন প্রণয়ন করা সম্ভব হয়। আমরা একটা আইনের খসড়া দিয়েছি, তো কিন্তু এই খসড়াটাই তো যথেষ্ট নয়। সবার তো আসলে এখানে সমর্থন দরকার, বিশেষ করে রাজনৈতিক সমর্থনটা বেশি দরকার। এবং একটা ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে যদি আমরা তাদেরকে আশ্বস্ত করতে পারি যে না, এরকম করে দুটো সিটি কর্পোরেশন যদি এক হয়ে যায় এবং এখানে যদি দুই স্তর বিশিষ্ট এক ধরনের সিটি কর্পোরেশন বা এই মহানগর সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে সেক্ষেত্রে এটা জনগণের জন্য ভালো। তো সুতরাং তারা সমর্থন দিলে আমি মনে করি যে এই কাজটাতে আমরা সফলভাবে এগিয়ে যেতে পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আসলে বিস্তারিত আপনাদের যে প্রস্তাব সেটি সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য। এবং আমরা আশা করছি যে পরবর্তী নির্বাচিত সরকার বা রাজনৈতিক দলগুলো আপনাদের এই প্রস্তাবের বিষয়ে ইতিবাচক সাড়া দিবে এবং জনগণও আসলে আপনারা যেটি চাচ্ছেন যে তাদের একটি কাঙ্ক্ষিত এবং খুব উন্নত পরিষেবা তাদেরকে দেয়া যাবে সে বিষয়টি। তো আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের টিভিএস পডকাস্ট আজকে শেষ করছি। ধন্যবাদ।